যেই দেশটা একটা সময় পাকিস্তানের থেকে মুক্তি পেতে 1971 সালে প্রাণের ঝুঁকি রেখে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নেমেছিল, আজ সেই দেশটাই যেন পাকিস্তানের ছায়া হয়ে উঠেছে। ইতিহাস সাক্ষী আছে, পাকিস্তানে ঠিক যে রকম অরাজকতার ছবি আমরা প্রায়শই দেখেছিলাম, আজ সেই একই ছবি যেন ক্রমশ বাংলাদেশকে গ্রাস করে নিচ্ছে। পাকিস্তানের দেখানো রাস্তাতেই যেন আজ বাংলাদেশ চোখে পট্টি বেঁধে অন্ধের মতো হাঁটছে। আমরা জানি গতকাল অর্থাৎ 17ই নভেম্বর সোমবার বাংলাদেশের ন্যাশনাল ট্রাইব্যুনাল থেকে একটা রায় ঘোষণা করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সেই রায় অনুযায়ী হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এর পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকেও মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আরেক অভিযুক্ত প্রাক্তন পুলিশ কর্তা আল মামুনকেও 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। হাসিনাকে মূলত 3টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে সেখানে। 1 উস্কানি দেওয়া, 2 হত্যার নির্দেশ এবং 3 দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা। আর এখানেই সবচেয়ে ট্র্যাজেডিক বিষয় হলো যে বাংলাদেশে ট্রাইব্যুনালে গতকাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেয়া হলো, সেটা একসময় শেখ হাসিনারই তৈরি। আর আজ সেখানেই হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলো। হাসিনার বিরুদ্ধে এই একতরফা রায়কে ঘিরে এখন নানান প্রশ্ন মানুষের মনে দানা বাঁধছে। পাকিস্তানের ছায়া এখন দেখা যাচ্ছে বাংলাদেশে, যেখানে গণতন্ত্র এখন প্রায় মৃত বললেই চলে। যেমন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখনো পর্যন্ত জেলবন্দি, জুলফিকার আলী ভুট্টোকেও ফাঁসি দেওয়া হয়েছিল সেখানে, অর্থাৎ যাকে তাদের পছন্দ হবে না একতরফাভাবে বিচার করে তাকেই তারা সরাসরি মৃত্যুদণ্ড দিয়ে দেবে। এটাই এদের রীতিনীতি। আর বাংলাদেশও ছোট ভাইয়ের মতো সেই দাদার দেখানো পথেই চলছে। এদের নিজস্ব কোনো বিচার বিবেচনা কিংবা আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের আদতে আছেই বা কি বলুন তো? যার হাতে দেশের দায়িত্ব দিয়ে যাকে সেখানকার অন্তর্বর্তীকালীন সরকার করা হলো, সেই তো দেশটাকে বিদেশি শক্তির হাতে একেবারেই বিক্রি করে দিতে প্রস্তুত। বেশ কিছুদিন আগেই আপনাদের সামনে একটা খবর আমি তুলে ধরেছিলাম যে এই মোহাম্মদ ইউনুস পাকিস্তানকে একটা নতুন ম্যাপ উপহার দিয়েছিল। তার আগেও এমনও খবর এসেছে যেখানে স্পষ্টত বোঝা গেছে এই ইউনুস আমেরিকার হাতের পুতুল মাত্র। তাই তারা যেভাবে ইউনুসকে কন্ট্রোল করতে চাইবে এবং বাংলাদেশকে কন্ট্রোল করতে চাইবে, বাংলাদেশ সেইভাবেই চলবে। আর তাতে সাহায্য করবে এই মোহাম্মদ ইউনুস। আর আজ তাই হচ্ছে। বাংলাদেশের এই সমস্ত ট্রাইব্যুনাল আইনি ব্যবস্থার কোনো ভ্যালু নেই। তার কারণ বৈদেশিক শক্তির মদতে এই সমস্ত কিছুই চলছে এখন ইউনুসের অঙ্গুলি হেলনে। বাংলাদেশে হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এবার প্রশ্ন উঠছে, এটাই কি ন্যায় বিচার, নাকি এটা শুধুমাত্র রাজনৈতিক প্রতিশোধ মাত্র? যেই বাংলাদেশ পাকিস্তানের থেকে মুক্তি পেতে একসময় প্রাণের বাজি রেখে লড়েছিল, আজ সেই দেশেই এত বদল। বর্তমানে আমরা জানি শেখ হাসিনা আমাদের ভারতের আশ্রয়তেই রয়েছে। তাই এই মুহূর্তে এই প্রশ্ন উঠছে যে বাংলাদেশের ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর ভারতের এখন ঠিক কি করণীয়? ভারত কি শেখ হাসিনাকে এবার বাংলাদেশের হাতে তুলে দেবে? হাসিনার বিরুদ্ধে এই রায় ঘোষণার পর হাসিনার কাছে এখন বিকল্প পথ কি? তবে কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে বাংলাদেশে? এর মধ্যে বাংলাদেশের জন্মের ইতিহাসে যদি একটু চোখ রাখি, 1971 সালে পূর্ব পাকিস্তান বাংলাদেশের রূপান্তরিত হয় এবং সেখানে এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে রূপান্তরিত হওয়ার পর সেই সময় শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে তার পরিবারের অধিকাংশ মানুষ সহ তাকে হত্যা করা হয় বাংলাদেশে। এরপর সেখানে অরাজকতা এবং অস্থিরতা দেখা যায়। তবে 1990 সালে ফের যখন বাংলাদেশে গণতন্ত্র ফের জাগরিত হয়ে ওঠে, তখন 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তার ক্ষমতাকালীন সময় একাধিকবার যেমন তার বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ উঠেছে, তবে ঠিক তেমনি তার আমলে বাংলাদেশে যেভাবে জিডিপি গ্রোথ বৃদ্ধি পেয়েছে তা কিন্তু মোটেও অস্বীকার করা যায় না। আমরা জানি গত বছরের জুলাই মাসে
বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে একটা ভয়ঙ্কর অরাজকতার সৃষ্টি হয় সেখানে। এর ফলে সেখানে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত বেশ কিছু ছাত্র যুবকের মৃত্যু হয় পুলিশের গুলিতে। এরপর বলা হয় হাসিনার কথাতেই নাকি পুলিশ ছাত্রদের ওপর সেই সময় নির্বিচারে গুলি চালিয়েছিল। তবে ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট যখন সামনে আসে, দেখা যায় ওই ছাত্রদের হত্যা করতে যেই একে প্যাটার্নের অ্যাসল্ট রাইফেলের ব্যবহার করা হয়েছিল, যা বাংলাদেশের পুলিশের হাতে কিন্তু থাকার কথা না। তবে এবার প্রশ্ন উঠছে যে তাহলে কি হাসিনার নাম সামনে রেখে এবং ছাত্র আন্দোলনকে সামনে রেখে পিছন থেকে আসল ষড়যন্ত্র করছিল ডিপ স্টেট? এর পিছনে যে বৈদেশিক শক্তির মদত ছিল তাতে কোনো সন্দেহ নেই। তার কারণ আমরা এই সংক্রান্ত বহু সন্দেহজনক খবরও পেয়েছি বহুবার, যা থেকে বৈদেশিক ষড়যন্ত্রের এই সন্দেহকে কিন্তু মোটেও হালকাভাবে নেওয়া যায় না। এরপর শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতাচ্যুত হন। দেখুন, আমাদের ভারতের সংবিধান আর অন্যান্য দেশের সংবিধানের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। আমাদের 142 কোটির দেশ, আমাদের আইনি ব্যবস্থায় এই সমস্ত পাকিস্তান কিংবা বাংলাদেশের মতো উচ্ছৃঙ্খলা দেখতে পাবেন না। এখানে যা হয় একদমই সংবিধান অনুযায়ী, আইনি প্রক্রিয়ায়। এখানে কোনো বৈদেশিক শক্তির নাক গলানো চলে না। ভারতের প্রতিবেশী দেশ নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কায় যখন বৈদেশিক শক্তির মদতে একের পর এক বিভিন্ন অরাজকতা যুক্ত ঘটনা আমরা দেখেছি এর আগে, সেক্ষেত্রে ভারতেও যে এর আঁচ এসে পড়তো তা বলাই যায়। কিন্তু তাও ভারতকে তথা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে এখনো পর্যন্ত টলাতে পারেনি কোনো বৈদেশিক শক্তি। আর এটাই ভারতের মূল ইউনিটি পাওয়ার, যাকে টলানো অত সহজ নয়। গাছের গোড়া যখন স্ট্রং হয় না, তখন কোনো ঝড়ই সেটাকে টলাতে পারে না। আমরা জানি গত বছর থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন। এক্ষেত্রে একটা বিষয় অনেকেই হয়তো জানেন না যে 2013 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যার নাম বন্দি প্রত্যর্পণ চুক্তি। এই চুক্তি অনুযায়ী দুই দেশের অপরাধীদেরকে দুটো দেশ পরস্পরের কাছে হস্তান্তর করবে বলেই জানানো হয়। সেই অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে এসে আশ্রয় নেন। এবার প্রশ্ন হচ্ছে, ভারতের এখন তাহলে করণীয় কি? ভারত কি বাংলাদেশের হাতে এবার হাসিনাকে তুলে দিতে বাধ্য হবে? না, এক্ষেত্রে ভারতের কূটনৈতিক নীতি কিন্তু খুবই সংবেদনশীল। তাই ভারত এই মুহূর্তে অবশ্যই আগে বিবেচনা করে দেখবে যে হাসিনাকে যে সাজা দেওয়া হয়েছে তা কি সত্যি অপরাধমূলক কারণের জন্য, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বিরোধী দলের রাজনৈতিক প্রতিশোধের ষড়যন্ত্র। এরপর ভারত বিবেচনা করে দেখবে যে এই সময় হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত কিনা। সেক্ষেত্রে ভারত নিজস্ব বুদ্ধিমত্তা অনুযায়ী চলবে। এক্ষেত্রে ভারতের কূটনৈতিক মহল বলছে, যেহেতু সুরক্ষার স্বার্থে ভারত হাসিনাকে এদেশে আশ্রয় দিয়েছিল, আর এই মুহূর্তে হাসিনাকে বাংলাদেশে পাঠানো হলে পরিস্থিতি আরও অস্থিরময় হয়ে উঠবে, তাই ভারত অবশ্যই এই সময় হাসিনাকে বাংলাদেশের হাতে কোনো মতেই তুলে দেবে না। তবে অন্যদিকে শেখ হাসিনার এই মুহূর্তে কি করণীয় বা তার কাছেই বা কোন বিকল্প পথ খোলা রয়েছে সেই বিষয়ে যদি নজর রাখি, শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছে তার বিরুদ্ধে হাসিনা শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্টেও এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে বাংলাদেশের ক্রাইম ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায় কিন্তু ফাইনাল বা চূড়ান্ত রায় নয়। এর পাল্টা সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জও করা যেতে পারে। দেখুন, বাংলাদেশের ইতিহাসে বহুবার এই ধরনের অরাজকতার ছবি দেখেছি আমরা। এর ফলে বারংবার সরকারও পরিবর্তন হয়েছে। 71-এ বাংলাদেশের জন্মের সময়ও ভারত তার সাথ দিয়েছিল। তবে পাকিস্তানের মতো এই দেশটাও যেন একেবারে শেষ না হয়ে যায়, তাই প্রতিবেশী হিসাবে ভারতের সহমর্মিতা বাংলাদেশের জন্য আজও খানিকটা রয়েছে। তাই এক্ষেত্রে ভারতের পদক্ষেপও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই ভারত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ কর্তৃক ঘোষিত রায়টিকে লক্ষ্য করেছে এবং ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের
মানুষের সর্বোত্তম স্বার্থ রক্ষায় ভারত এখন প্রতিশ্রুতিবদ্ধ। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।